আমি তো প্রবলেম বলছি, যতটুকু আমি মানে কমপ্লেক্স প্রবলেমগুলো তোমাদের দেখাই দিব। ওকে স্যার। স্যার তোমরা জাস্ট টেকনোমেট্রিক সার্ভেতে গ্রেডিয়েন্টটা কি স্যার? তোমরা একটু অ্যাটেনটিভলি ক্লাসগুলা করলেই হইছে। হ্যাঁ, আমার ক্লাস নিতা কোনো আপত্তি নাই আর কি, কিন্তু তোমাদের যে রেসপন্স দেখতেছে এখানে ম্যাক্সিমামই আসলে জয়েন করে নাই। তোমাদের আসলে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাটাও দরকার আর কি। হ্যাঁ, কি জানি বলতেছিলা? স্যার টেকনোমেট্রিক সার্ভেতে এই যে গ্রেডিয়েন্টটা কি স্যার? এটা হচ্ছে স্লোপ অফ দ্য লাইন। এই গ্রেডিয়েন্ট জিনিসটা বুঝো না? এই যে স্লোপ বা গ্রেডিয়েন্ট নাম না স্যার, স্লোপ নাম শুনো নাই? এই যে জি স্যার, স্লোপটা গ্রেডিয়েন্টটা মানে গ্রেডিয়েন্টটাও শুনো নাই, স্লোপকে গ্রেডিয়েন্ট বলে আর কি। আরে এই টার্মগুলো তো ম্যাথমেটিক্সে শোনার কথা। তো সাউন্ড কি ক্লিয়ার? আমার মনে হয় সাউন্ড রিপিট করতেছে, রিপিট করতেছে। আচ্ছা, আমি আবার জয়েন করি নাকি? জি স্যার। জানি না যে আসলে এই ভ্যাকসিনটা যদি কোনো কাজে নাও দিতে পারি, পরবর্তী নতুন ভ্যাকসিন কখন দেওয়া যাবে বা কতদিন পর, সেটাও তো বুঝতেছি না। আমাদের এই কার্যক্রমটা কবে শুরু হবে? কিসের? মানে ভ্যাকসিনেশন, মানে লিস্ট দিল যে। তোমাদের এই হল থেকে কোনো ইনফরমেশন জানাইছে?
আচ্ছা আশিক, আমাদের যে ইনফরমেশনটা দিছে স্যার হল থেকে, ওইখানে লিস্ট করে দিচ্ছে। ওইখানে আমরা নিজেরা নিজ উদ্যোগে সুরক্ষা অ্যাপ থেকে মানে টিচার অপশন সিলেক্ট করে ক্যাটাগরি থেকে পরে আমাদের নিজেদের এনআইডি নাম্বার দিলে অলরেডি মানে চুয়েট যে লিস্ট পাঠাইছে তো নিজের নাম চলে আসবে দেখিস। ফলে আমরা হচ্ছে যে কোনো তোর এলাকা থেকে দিতে পারবি আর কি। এটা কবে থেকে অবশ্য এইরকম আছে, হঠাৎ করে এখন কেন? এটা হচ্ছে স্যার আমাদের বিভিন্ন হলগুলো একটা নির্দিষ্ট লিস্ট করে স্যার 3 দিন আগে স্যার অফিশিয়ালি অ্যানাউন্স করছে স্যার। আচ্ছা, এই ইনফরমেশনটা সবাই জানো না কেন? এটা জানাইতে পারো না সবাইকে? স্যার আপনার অলরেডি মানে লিস্ট দিছি স্যার একদিন আগে আর কি স্যার, এখনো মানে এটা নোটিশটা আমরা নিজেরাই ক্লিয়ার ছিলাম না স্যার। আমি ক্লিয়ার হইছি, পোস্ট করে দিব। আচ্ছা, এটা সবাইকে জানাই দিও আর কি, এবং আর্জেন্টলি সবাই যাতে ভ্যাকসিন নিয়ে নাও। আর কারো যদি প্রসেসে কোনো প্রবলেম হয় এটা হল প্রপোস্টের সাথে যোগাযোগ করবা তোমরা, এটা মোস্ট আর্জেন্ট। জি স্যার, এটা স্যার বলছি স্যার। মানে কারো যদি কোনো প্রবলেম হয়, হইতেও পারে টেকনিক্যাল প্রবলেম হইতেই পারে, এখন এরকম যদি কারো প্রবলেম হয় তাহলে অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবা, হল প্রপোস্টের সাথে। আমাদের তো টিচার হিসেবে আমরা রেজিস্টার্ড হয়ে গেছি স্যার, এখন কি আমরা ওইটা কন্টিনিউ করব? হ্যাঁ, বুঝি নাই স্যার। ওই টিকা ওইখানে আমরা টিচার হিসেবে নিবন্ধিত হয়ে গেছি, তো ওইখানে কি আমরা কন্টিনিউ করব? আমরা তো ছাত্রছাত্রী হিসেবে রেজিস্ট্রেশন করছি। আরে না, টিচার হিসেবে তুই আগাবি, তারপর ওখানে আবার ছাত্র একটা অপশন আসবে। হ্যাঁ ওইখানে পাবি, মানে হচ্ছে যে আমাদের তো চুয়েট থেকে যেটা মানে লিস্ট পাঠাইছে সুরক্ষা অ্যাপে, আমাদের ফার্স্ট ক্যাটাগরি ওইখানে স্টুডেন্ট নাই আর কি। প্রথমে টিচার সিলেক্ট করলে এনআইডি দিলে নিজের নামটা চলে আসবে। কর্মচারী ছিল, মানে দিবি, তারপরে ভিতরে করতে গেলে আস্তে আস্তে তুই স্টুডেন্টও পাবি। স্টুডেন্টের মধ্যে যে প্রসেসটা করে ফেলছে অলরেডি সাকসেসফুলি, সে একটু সবাইকে ব্রিফ করবা যে কেমনে কি করতে হবে, ঠিক আছে? জি স্যার। শিক্ষক না, কর্মকর্তা কর্মচারী আমরা শিক্ষক দিলেও হয়, শিক্ষক দিছি তো আসে। আচ্ছা প্রবলেম নাই, এটা আমরা শেষে কথা ঠিক আছে, এটা পরে আলোচনা করলে হবে। ঠিক আছে, তোমরা একটু এটা সিরিয়াসলি নিও আর কি, বুঝছো? জি স্যার। সিরিয়াসলি তোমরা ভ্যাকসিন গুলো দিয়ে দিও, বাকি যা হবে হোক, পরে দেখা যাবে। জি স্যার। হ্যাঁ স্যার, মাঝে মাঝে স্যার কিছু ফেক নিউজ বের হয় তো স্যার, এই যে ভ্যাকসিন নেওয়ার কারণে শরীরের মধ্যে স্যার চুম্বক ধর্ম বৃদ্ধি পাচ্ছে স্যার। কি ধর্ম? চুম্বক ধর্ম ভারতে হয়েছিল, ওই যে ভারত, এবং কি এটা বাংলাদেশি নিউজ চ্যানেল মানে জাতীয় ন্যাশনাল নিউজ চ্যানেল কভার করছে স্যার। মুম্বাইয়ে তো ধরো তোমার লবণ পানি দিছিল নাকি শুনলাম। এই তো মানে অনেক ধরনের কথা শুনতেছি স্যার, এই জন্য আর কি একটু মাঝে মাঝে পিছু টান হচ্ছে স্যার আর কি, এগুলো শোনার পর। না, ব্যাড রেকর্ড তো আসলে এরকম নাই, এখন সবাই তো আসলে রিলাই করে দিচ্ছে। স্যার ভ্যাকসিনেশন কার্যক্রম শেষ হলে মানে ক্যাম্পাস খুলতে পারে এরকম কিছু? এরকম তো প্রধানমন্ত্রী সব সময় বলে, শিক্ষামন্ত্রীও বলতেছে, প্রধানমন্ত্রীও বলতেছে সব সময়। কি স্যার? এখন ভ্যাকসিন নেওয়ার পরেও যে সবাই নিরাপদ থাকবে এটার গ্যারান্টি কে দিবে রে ভাই? কারণ এই ভ্যাকসিন গুলা নিয়েও এই ভ্যাকসিন গুলার এফিসিয়েন্সি নিয়ে অনেক বিতর্ক আছে। সো বেসিক্যালি স্যার ভ্যাকসিন যে আপনাকে একদম 100% সেভ করতেছে তা না। ভ্যাকসিনটা বেসিক্যালি হচ্ছে নিউ যে মিউটেশনটা আছে না, এই জিনিসটা আটকায়, মানে রিস্কটা আসলে সবাই যদি ভ্যাকসিনেটেড কম্পারেটিভলি থাকে, রিস্কটা কমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওই ভাইরাসটা জাস্ট মিউটেট হচ্ছে না আর কি, ওই এর চেয়ে বেশি পাওয়ারফুল হইতে পারতেছে না, কারণ আমাদের দেহের ইমিউনিটি সিস্টেম, কারণ আসলে ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো যার কারণে আসলে ভ্যাকসিন যেগুলো দিচ্ছে এগুলা কতটুকু কার্যকর এটা নিয়েও মানে অনেক ঝামেলা আছে, বিতর্ক আছে। ভ্যাকসিনটা স্যার আমাদের জন্য ঠিক না, আইটা নতুন মিউটেশন আসছে তো। আর ভাই এখন ইন্ডিভিজুয়ালি নতুন মিউটেশন এখন ল্যামডা নাকি? এখন ইন্ডিভিজুয়ালি মিউটেশন আসবে সবার, দেখবা যে আর কয়দিন পর হ্যাঁ ওটা মানে প্রত্যেকের দেহে আলাদা আলাদা ভেরিয়েন্ট। জি স্যার, হতেই পারে, বলা যায় না। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ জি স্যার। Recording in progress. এটা লাস্ট একটা ছোট্ট টপিকস ছিল, এয়ার ফটো ইন্টারপ্রিটেশন। এয়ার ফটো মিন্স এরিয়াল ফটোগ্রাফ, যেটাকে আমরা বলি এরিয়াল ফটোগ্রাফ।
দ্যাট মিনস এরিয়াল ফটোগ্রামেট্রি থেকে যে ফটোগ্রাফগুলো আমরা পাবো ওই ফটোগ্রাফ থেকে ওই ফটোগ্রাফকে ইন্টারপ্রিট করে কিভাবে আমরা কোনটা কোন অবজেক্ট সেই জিনিসটা আমরা ডিফাইন করতে পারবো। তো এই জন্য আমাদেরকে কিছু রিকগনিশন এলিমেন্টস এর হেল্প নিতে হবে, যে এই এলিমেন্টস গুলোর মাধ্যমে আমরা আসলে রিকগনাইজ করতে পারবো যে কোনটা কোন অবজেক্ট। তো এই ধরনের টিপিক্যাল কয়েকটা এলিমেন্টস হচ্ছে শেপ, সাইজ, কালার অর টোন, টেক্সচার, প্যাটার্ন, সাইজ, অ্যাসোসিয়েশন এন্ড শ্যাডো। আমরা আস্তে আস্তে একটা একটা দেখবো। আচ্ছা, সাইজ এবং শেপের মধ্যে ডিফারেন্সটা একটু বলতে পারবা? শেপ এন্ড সাইজ। সাইজ বলতে স্যার কতটা বড়, আর শেপ হলো আকৃতি, কিরকম দেখতে, আকার আকৃতি। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বলো তো। স্যার যেমন এই যে নিচের ছবিতে স্যার এই যে স্যার শেপ, আর এটা যে কত বড় এটা হলো সাইজ। মানে কতটুকু বড় একটা রেফারেন্স অবজেক্টের রেসপেক্টে আরেকটা অবজেক্ট কতটুকু বড় বা ছোট, তাই তো? এটা দিয়ে আমরা সাইজটা বুঝি। তো এই ধরনের কনসেপ্ট গুলো এখানে ইউজ করা হবে, যে মানে দ্যাট মিনস এই এলিমেন্ট গুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে কোন অবজেক্টটা আসলে কি। কারণ এটা তো আসলে হিউজ এরিয়া কভার করা হয় একটা ফটোগ্রাফ দিয়ে, সুতরাং ফটোগ্রাফ দেখে আমরা অবজেক্ট গুলাকে মানে চিনতে পারি কিনা। যেমন ধরো শেপ দিয়ে যেটা বলা হচ্ছে কালচারাল ফিচার্স এন্ড ন্যাচারাল ফিচার্স, দুই ধরনের ফিচার নিয়ে কথা বলা হচ্ছে। কালচারাল ফিচার্স মিন্স যেটা আর্টিফিশিয়াল ফিচার, আর ন্যাচারাল ফিচার মিন্স যেগুলো ন্যাচারালি আমরা দেখি টপোগ্রাফ ফিচার হিসেবে। কালচারাল ফিচারের মধ্যে বলা হচ্ছে কি জিওমেট্রিক এন্ড ডিস্টিংক্ট বাউন্ডারিজ। তো এক্ষেত্রে জিওমেট্রিক শেপ দেখে আমরা বুঝতে পারবো যে অবজেক্ট আসলে কি ধরনের, এবং এক্ষেত্রে ডিস্টিংক্ট বাউন্ডারি থাকবে। যেমন ধরো এই যে ফার্স্ট ডায়াগ্রাম যেটা পেন্টাগন, এটা একটা জিওমেট্রিক প্যাটার্ন না? এই ফটোগ্রাফ থেকে কিন্তু আমরা এই স্ট্রাকচারটাকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এটা একটা পেন্টাগন, এটা একটা জিওমেট্রিক শেপ, তাই তো? এবং এটার বাউন্ডারি গুলো কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি, সেই কারণে কিন্তু আমরা বলতে পারতেছি এটা পেন্টাগন, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে একটা কালচারাল ফিচার বা আর্টিফিশিয়াল ফিচার যেটাকে আমরা বলি। এরপর ন্যাচারাল ফিচার যদি বলি ইরেগুলার শেপস এন্ড বাউন্ডারিজ, তাহলে এক্ষেত্রে শেপটাও ইরেগুলার হবে। ন্যাচারাল ফিচারের ক্ষেত্রে তো নরমালি শেপগুলো রেগুলার হয় না। তো ন্যাচারাল ফিচারের ক্ষেত্রে বলা হচ্ছে কি ইরেগুলার শেপস এন্ড ইরেগুলার বাউন্ডারিজ, বাউন্ডারিটাও ইরেগুলার হবে এবং শেপটাও ইরেগুলার হবে, যেটা আমরা দেখি হচ্ছে মিন্ডারিং রিভারের ক্ষেত্রে। মিন্ডারিং রিভার মানে কি বুঝছি? যেটা অনেকটা সাপের মতো আঁকাবাঁকা। আমাদের বাংলাদেশের রিভার গুলা কি স্ট্রেট রিভার নাকি মিন্ডারিং রিভার? মিন্ডারিং রিভার। মিন্ডারিং রিভার। এটা মানে যে কোনো রিভারই, যে কোনো ন্যাচারাল ফিচার, আমরা যদি ন্যাচারাল ফিচার হিসেবে রিভারকে কনসিডার করি, যে কোনো রিভারে কিন্তু তোমার মিন্ডারিং হিসেবে থাকে। এটা তোমরা যখন জিওলজি পড়বা তখন আসলে বুঝতে পারবা যে কেন আসলে রিভার গুলা মিন্ডারিং হয়। তো বলা হচ্ছে কি এই যে ইরেগুলার শেপ বা ইরেগুলার বাউন্ডারি দেখে আমরা আসলে, যেমন ধরো এখান থেকে আমরা বুঝতে পারতেছি কি এই মিন্ডারিং শেপটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা রিভার, হ্যাঁ রিভার বা চ্যানেল এরকম কিছু একটা বোঝা যাচ্ছে। তো শেপ helps us distinguish old versus new subdivisions, some tree species and athletic fields. Athletic fields তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো, তাই না? বুঝা যাবে অ্যাথলেটিক ফিল্ডে কিভাবে বুঝবো বলো তো? এটা কি কালচারাল ফিচার নাকি ন্যাচারাল ফিচার? দুইটাই তো হতে পারে। অ্যাথলেটিক ফিল্ড কি ন্যাচারাল ফিচার হয়? আর্টিফিশিয়াল হয় ম্যাক্সিমাম টাইম, বাট অনেক সময় তো মানে খোলা মাঠও তো দেখা যায় না ন্যাচারাল। তবে আমরা যেগুলোকে অ্যাথলেটিক ফিল্ড হিসেবে ধরে নিই, ধরো আমাদের গ্রামের খেলার মাঠ যেটা, সেটা তো আর ধরো মানে আর্টিফিশিয়ালি তৈরি করা হয় নাই, কিন্তু যেটা অ্যাথলেটিক পারপাসে ইউজ করা হবে যে ফিল্ডটা, সেটা তো ডেফিনেটলি আর্টিফিশিয়াল হইতে হবে, তাই না? তো বলা হচ্ছে যে অ্যাথলেটিক ফিল্ডসটাও আমরা ইজিলি শেপের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। কিছু ট্রি স্পেসিস কালার দেখে বা সাইজ দেখে আমরা কি করতে পারি? চিহ্নিত করতে পারি। আর একটা হচ্ছে এই ওল্ড ভার্সাস নিউ সাবডিভিশন, এটা কিভাবে আমরা বুঝতে পারি বলতে পারবা? মানে কোনটা পুরাতন কোনটা নতুন, এটা কিভাবে বোঝা যাবে? আমি যদি এটা এক্স্যাক্টলি কালচারাল ফিচার, আমি যদি কালচারাল ফিচারের ক্ষেত্রে বলি, কালচারাল ফিচার মিন্স আর্টিফিশিয়াল ফিচার, তাহলে কোনটা
হ্যাঁ বাউন্ডারির শার্পনেস দেখা বের করা যায় না? এক্স্যাক্টলি, এটা একটা Old ইস্যু new? হতে পারে। হ্যাঁ এটা একটা পয়েন্ট হইতে পারে। আর কোনো পয়েন্ট? দ্যাট মিন্স এই যে বাউন্ডারি গুলা আমরা নিউ সাবডিভিশনের ক্ষেত্রে যেটা হয়, বাউন্ডারি গুলা একটু ডিস্টিংক্ট থাকবে এবং জিওমেট্রিক শেপটা কিন্তু রেগুলার থাকবে ইনিশিয়ালি। যদি খুব বেশি পুরাতন হয় তাহলে দেখা যাবে অনেক সময় জিওমেট্রিক শেপটা একটু চেঞ্জ হইতে পারে, রিভাইজ হইতে পারে, অথবা ডিস্টিংক্ট বাউন্ডারি নাও থাকতে পারে। তো এখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পেতে পারি যে মানে কোন কালচারাল ফিচারটা ওল্ড, কোন কালচারাল ফিচারটা নিউ। বুঝা গেছে? জি স্যার। ওকে, এবার আমরা আসি সাইজ নিয়ে। সাইজ বলতে বোঝাচ্ছে রিলেটিভ সাইজ ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। রিলেটিভ সাইজ, এখানে আসলে সাইজ বলতে বোঝাচ্ছে রিলেটিভ সাইজ। তাহলে রিলেটিভ সাইজ বলতে আমরা কি বুঝি? ওই যে আমরা বললাম না যে একটা রেফারেন্স অবজেক্টের রেসপেক্টে আরেকটা অবজেক্ট কতটুকু বড় বা ছোট। ধরো আমরা জুতার ক্ষেত্রে বলি যে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এরকম সাইজ, তাই না? সেক্ষেত্রে রিলেটিভ সাইজটা ইম্পর্টেন্ট। তাহলে সেটা কিভাবে হয়? যেমন ধরো রিভারের ক্ষেত্রে যদি বলি বিগ রিভার বা হোয়াইট রিভার ভার্সাস স্মলার রিভার, তাহলে দেখো একটা রেসপেক্ট আরেকটা বড় বা একটা রেসপেক্ট আরেকটা ছোট। তাহলে রিলেটিভ সাইজ দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা ওশান বা কোনটা রিভার বা কোনটা ক্যানেল। এরপর হইতে পারে অ্যাপার্টমেন্টস ভার্সাস হাউসেস, সিঙ্গেল হাউস বা মাল্টি স্টোরিড বিল্ডিং কিনা সেটাও বোঝা যায়। সিঙ্গেল লাইন রোড ভার্সাস মাল্টি লাইন রোড, সেক্ষেত্রে বোঝা যায় একটা রেসপেক্ট আরেকটা কতটুকু ছোট বা বড়। বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। যেমন ধরো এই পার্টিকুলার ইমেজটা আমরা একটু পরে দেখবো, তখন আমরা ডিসকাস করব। এরপর আসে আমরা কালার দিয়ে। এটা বেসিক্যালি ভেজিটেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে, ভেজিটেশন ডিফারেন্সিয়েশনে। সেক্ষেত্রে বলা হচ্ছে কনিফেরাস ভার্সাস ডেসিডুয়াস ট্রিস। এটা এই ট্রি গুলো নিয়ে আমরা আগে কথা বলেছিলাম। এখানে কনিফেরাস ট্রি গুলা জেনারেলি উপর থেকে দেখতে একটু কালচে মনে হয়, হ্যাঁ, আর একটু ডিপ কালার আর কি। আর ডেসিডুয়াস ট্রি গুলো একটু রেড কালার, রেডিশ কালার মনে হয় উপর থেকে দেখতে। তো বলা হচ্ছে ফার্স্ট ইমেজ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি কি স্প্রুস বা কনিফেরাস ফরেস্ট ব্ল্যাক উইথ সাম ডেসিডুয়াস রেড ট্রিস। তাহলে এখান থেকে কি মনে হচ্ছে? এখানে দেখো কিছু কিছু পোরশন কিন্তু একটু রেড না রেডিশ। জি স্যার। কিছু কিছু পোরশন আর কি, যে আমি যেখানে রেড লাইন ড্র করতেছি বা কিছু কিছু পোরশন একটু রেডিশ, আর বাকি ম্যাক্সিমাম হচ্ছে তোমার মানে ব্ল্যাকিশ, তাই না? তো এখানে এই ছবিতে ম্যাক্সিমাম হচ্ছে তোমার কনিফেরাস ট্রি, আর কিছু কিছু জায়গাতে তোমার ডেসিডুয়াস ট্রি গুলো আছে। আর এক্ষেত্রে ফুল রেড, তার মানে বোঝাচ্ছে কি ফুললি হচ্ছে ডেসিডুয়াস ভেজিটেশন। স্যার এগুলা কি অনেক হাইট থেকে কভার করা? অনেক উপর থেকে, হ্যাঁ অনেক হাইট থেকে উপর থেকে। তারপরে হচ্ছে তোমার মিক্সড coniferous and deciduous forest on hillside with tundra in valley bottom. tundra মানে কি জানো? না স্যার। সমতল ভূমি। তাহলে এখানে বলা হচ্ছে কি এখানে যেহেতু কিছু রেড পোরশন আছে, তারপরে তোমার কিছু ব্ল্যাক পোরশনও আছে, আর এই যে এখানে কিছু মানে অনেকটা এই সিঙ্গেল লাইন কিছু প্যাটার্ন দেখা যাচ্ছে না এখানে, দেখো তো বোঝা যাচ্ছে কিনা? এই যে সিঙ্গেল লাইন কিছু প্যাটার্ন, এখানেও সিঙ্গেল লাইন প্যাটার্ন, তার মানে এগুলো হচ্ছে আসলে মাউন্টেন এরিয়া। এগুলো হচ্ছে একটা হিল। উপর থেকে দেখলে টপ, আর এই যে আমরা দাগগুলা টানলাম সেগুলো হচ্ছে হিলের সাইড গুলা। ঠিক একইভাবে এটা হচ্ছে তোমার এই হিলের রিচ পোর্শন, যে লাইনগুলো দেখতেছি এগুলো হচ্ছে তোমার সাইড পোর্শন। আরেকটা ওয়াটার বডির ক্ষেত্রে এটা আরো বেশি ভালো বোঝা যায় কালারটা। এটা বেসিক্যালি আমরা দেখি হচ্ছে টার্বিডিটির উপর বেস করে এবং ভেজিটেশন আছে কি নাই সেটার উপর বেস করে। তাহলে যদি ভেজিটেশন থাকে তাহলে সেক্ষেত্রে কিরকম মনে হবে দেখতে বলতো? কোন একটা এরিয়াতে যদি ভেজিটেশন বেশি থাকে তাহলে কিরকম মনে হবে দেখতে, আর যদি না থাকে তখন কি মনে হবে, মানে কালারটা কিরকম হইতে পারে? এই লাল কালারটা বেশি থাকে স্যার। মানে ধরো নরমালি যদি আমি এই
এর আগে যেটা বললাম কোনিফেরাস বা ডেসিডুয়াস দিয়ে যদি বলি তাদের কালার দেখো তো আমি ইজিলি বুঝতে পারবো যে মানে কালো কালো থাকলেও বুঝবো বা লাল থাকলেও বুঝবো যে আমরা মানে এখানে কোনিফেরাস বা ডেসিডুয়াস কোন একটা ট্রি আছে, মানে ফরেস্ট আছে। আর না থাকলে কিভাবে বুঝবো সেটা? তখন হয়তো একটু গ্রে কালার দেখা যাবে, তাই না? গ্রে কালার থাকলে আমরা বুঝতে পারবো কি এখানে আসলে মানে গ্রে কালার। আর আরেকটা জিনিস হচ্ছে কি ভেজিটেশন আবার তোমার গ্রিন কালার দিয়েও বোঝা যায়, গ্রিন কালার ভেজিটেশন যে আছে সেটা। আর অ্যাবসেন্ট থাকলে নরমালি আমরা তখন হ্যাঁ বলো বলো। কালার দিয়ে আপনি বললেন না হিলস গুলাকে মার্ক করছিলেন? হ্যাঁ কোনটা? গ্রিন হিল। হ্যাঁ এখানে আবার গ্রে দিয়ে আরেকটা কি মেনশন করতেছে বুঝি নাই, আবার বলো। মানে গ্রে দিয়ে তো স্যার বেসিক্যালি আপনি বললেন না যে হিল এরিয়া যেগুলো ওগুলো হচ্ছে আমরা মানে বোঝা যায় আর কি যদি গ্রে কালার থাকে। গ্রে দিয়ে কি আমি হিল বোঝা যায় বলছি? আমার তো মনে পড়তেছে না। আমি বললাম যে এই যে সাইডে যখন দেখবা যে এরকম কিছু স্ট্রেট লাইন, এটাকে আমরা বলি প্যাটার্ন আর কি, এক ধরনের প্যাটার্ন। এই ধরনের প্যাটার্ন শেপ গুলো দেখে বোঝা যায় হচ্ছে এটা হচ্ছে হিল। আমি কিন্তু গ্রে কালার বলি নাই একবারও। স্যার আমি গ্রে কালার বলছি শুধুমাত্র তখন যদি ধরো ভেজিটেশনের অ্যাবসেন্স থাকে, তখন হয়তো একটু গ্রে কালার দেখা যাবে। ওইটা স্যার কোনটা দেখা যাবে তাইলে? ভেজিটেশন অ্যাবসেন্সে ভিজিটেশন স্যার অ্যাবসেন্সে কোনটাকে গ্রে? এখানে অবশ্যই পিকচারটা নাই, এখানে আমি কিভাবে বলতে পারি? যেমন ধরো হ্যাঁ এখানে কিছু কিছু আসা হয়তো বা এই যে একটু হোয়াইটিশ মনে হচ্ছে না কিছু কিছু পোরশন, এখানে দেখো এখানে বোঝাচ্ছে কি ভেজিটেশনটা কম আর কি। এটা কিন্তু রেডিশও না আবার ব্ল্যাকিশও না, তাই না? মানে যেগুলো একটু মানে হোয়াইটিশ থাকবে বা একটু মানে ট্রান্সপারেন্ট না আর কি, হোয়াইটিশ থাকবে বা গ্রে কালার থাকবে, ওখানে বুঝবো যে ভেজিটেশনটা কম বা ভেজিটেশন অ্যাবসেন্স আছে ওখানে। যেমন ধরো এখানে এখানে কিছু আমরা গ্রে কালার পাচ্ছি। এরপর হ্যাঁ বলো। ডিজার্ট হলে তো হালকা রেড কালার দেখার কথা না? হ্যাঁ আবার বলো। স্যার এখন যদি উপর থেকে দেখায় যদি এই ডেজার্ট হয় ওটা হালকা রেড কালার দেখা যাবে না? ডেজার্ট হলে তখন ইয়েলোইশ দেখা যাবে, ইয়েলোইশ লাইট ইয়েলো অথবা ডিপ গ্রে। স্যার এই কালারগুলো কিসে বেশি স্যার? থার্মাল পিকচারে বেশি স্যার? এক্স্যাক্টলি, এখানে আসলে ইনফ্রারেড রেড ইউজ করা হয় আর কি। তারপর হচ্ছে এই যে যেমন ধরো তুমি একটা ভালো জিনিস বলছো, আমি ভুলে গেছিলাম। এই যে ইনফ্রারেড এখানে লেখা আছে সিআইআর। সিআইআর মানে হচ্ছে কালার ইনফ্রারেড, কালার ইনফ্রারেড। আরেকটা জিনিস হচ্ছে ওয়াটার বডির ক্ষেত্রে আমরা কিন্তু টারবিডিটি দিয়ে, টারবিডিটি বলছিলাম না আমি প্রিভিয়াস ক্লাসে, মনে আছে? টারবিডিটি দিয়ে কি কি মিন করছিলাম? হ্যালো আমরা জোয়ার ভাটার কথা এই আরেকজনের জোয়ার ভাটা বলতেছে। টাইট এবং টারবিডিটি আলাদা জিনিস। টারবিডিটি দিয়ে আমরা পুকুরের পানি আর ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কম্পেয়ার করেছিলাম, মনে নাই? পুকুরের পানি একটু ঘোলাটে হয়, দ্যাট মিন্স এই পুকুরের পানি হচ্ছে টারবিড ওয়াটার। তাহলে ঘোলাটে হবে কখন? যদি রিলেটিভ অ্যামাউন্টস অফ সেডিমেন্ট প্রেজেন্ট ইন ওয়াটার। দ্যাট মিন্স কি যদি পানির সাথে সাসপেন্ডেড বা ডিসলভড যদি কোনো সলিড বা সেডিমেন্ট থাকে বা ডাস্ট থাকে, সেক্ষেত্রে পানিটাকে ঘোলাটে মনে হবে, তাই না? আর যে জিনিসটা ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে কি থাকে, এই সাসপেন্ডেড বা অ্যাবজর্ব কোনো সলিড বা সেডিমেন্ট থাকে কি ড্রিঙ্কিং ওয়াটারে? তাহলে সেক্ষেত্রে ড্রিঙ্কিং ওয়াটারটা আমাদেরকে মানে ড্রিঙ্কিং ওয়াটারের কালারটা দেখে মনে হয় খুব ট্রান্সপারেন্ট, খুবই ক্লিয়ার। কিন্তু পুকুরের পানি বা নদীর পানি বা সমুদ্রের পানিকে দেখে মনে হয় কি একটু টারবিড ওয়াটার আর কি। যেমন ধরো এখানে একটা রিভারের কথা বলা হচ্ছে, তানানা রিভার। এখানে কিন্তু দুইটা রিভার যদি আমরা ধরে নিই, এটা একটা রিভার আর এখানে ছোট্ট আর একটা রিভার দেখা যাচ্ছে। একটা হচ্ছে তোমার এটাকে কি বলবো, লাইট স্কাই বা লাইট ব্লু, তাই না? একটু ধরো ডিপ গ্রিন, তাই তো? ডিপ গ্রিন দ্যাট মিন্স এখানে ধরো
এখানে কোনো বায়োমাস থাকতে পারে, ধরো শৈবাল বা এই টাইপের কিছু ফাইটোপ্লাঙ্কটন বা এই ধরনের কিছু উদ্ভিদ থাকতে পারে, যার কারণে এটাকে ডিপ গ্রিন মনে হচ্ছে দেখতে। আগে এই ডায়াগ্রামে আসি আমরা। এখানে আমরা কিছু টারবিড পোরশন দেখতে পাচ্ছি, আবার কিছু ক্লিয়ার ওয়াটার পোরশন দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। তাহলে এখানে টারবিড যে পোরশনটা দেখতে পাচ্ছি এটা আসলে কোন দিকের পোরশন? জেনারেলি রিভারের ক্ষেত্রে যেটা হয়, এটা যদি তোমার রিভার হয়, রিভারের দুইটা সাইড হচ্ছে এগুলা। তাহলে যখন সারফেস ওয়াটার যখন এই রিভার ব্যাংক দিয়ে যখন রিভারে আসবে, রিভার ব্যাংক ওভারফ্লো করে সারফেস ওয়াটার যখন তোমার রিভারে আসবে, তখন এদিকের জোনগুলো একটু ঘোলাটে হয়, তাই না? জি স্যার। কম্পেয়ার টু এই মিডল পোরশনের যে থাকবে, তো অনেকটা এই ধরনের অকারেন্সটা এখানে ঘটতেছে আর কি। তো বলা হচ্ছে কি আমরা টারবিড দেখে বুঝতে পারি যে নরমালি টারবিডটা বেশি হয় তোমার পন্ডের ক্ষেত্রে বা তোমার রিভারের ক্ষেত্রে হয়, নরমালি ওশানের ক্ষেত্রে কিন্তু কম হয় কম্পারেটিভলি। তো বলা হচ্ছে এখানে, হ্যাঁ বলো। এখানে যে আপনার একটা শাখা নদী দেখা যাচ্ছে, ওটা একটু বেশি ডার্ক দেখানো, আর যেটা হচ্ছে হ্যাঁ সেন্ট্রাল যে লাইনটা ওটা হচ্ছে একটু কম্পারেটিভলি লাইটার। তাইলে স্যার হচ্ছে মানে এখানে বলতেছো যে না, এটা বলতেছো কি? হ্যাঁ এটা। আচ্ছা আমি এটার পানিটা একটু ভালো, আর যেটা ডার্ক ওটা একটু আমি একটু এক্সপ্লেইন করি তাইলে বোঝা যাবে। এখানে এক্সপ্লেইন করা আছে, আমরা একটু আগে পড়ে নিই, তারপর বুঝতে পারবো। দা বিগ মিন্স এটা, the big light blue river in the lower part of the image is the Tanana river. এটাও একটা রিভারের অংশ পোরশন। It carries fine particles eroded by glaciers in the Alaska range. তাইলে এখানে যে পার্টিকেল গুলো আছে সাসপেন্ডেড বা ডিসলভড হিসাবে, সেগুলো হচ্ছে আসলে গ্লেসিয়ারের কিছু ইরোশন পার্ট। তো গ্লেসিয়ার তুষার দেখতে কিরকম হয়? একটু এই লাইট ব্লু বা হোয়াইটিশ টাইপের হবে না? জি স্যার। তো সেই কারণে আসলে এই রিভারের পানিগুলো দেখতে এরকম মনে হচ্ছে, কারণ এখানে যে ফ্লোটা হচ্ছে এটা আসলে ওই গ্লেসিয়ারের ইরোডেড কিছু পোরশন এই রিভার দিয়ে ফ্লো করতেছে, যার কারণে কালারটা এরকম পাচ্ছি আমরা উপর থেকে দেখলে। আবার বলা হচ্ছে কি দা স্মলার ডার্ক ব্লু বা গ্রিন যে রিভারটা ফ্লো হচ্ছে পাশে ব্রাঞ্চ রিভার হিসাবে, ব্লু রিভার ফ্লোজ সাউথ ফ্রম টপ অফ দ্য ইমেজ টু দ্য তানানা রিভার fed by surface runoff and groundwater sources and does not carry much sediment. এটা তো হয়তো বা ওই ঘোলাটে অংশ, এখানে যেরকম ঘোলাটে অংশ বোঝা যাচ্ছে এখানে কিন্তু এরকম ঘোলাটে অংশ বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু মানে মনে হবে যে হয়তো বা খুব বেশি টার্বিড না, কিন্তু এটাকে যদি আমরা আরো ক্লোজ ভিউ নিয়ে দেখতে চাইতাম, তাহলে দেখা যাইতো কি ওইবার মধ্যে কিছু পোরশন কি ছিল, টারবিড ছিল, আবার কিছু পোরশন ছিল নন টারবিড। বুঝা গেছে? তাহলে স্যার ডিপটাতেই হলো কম, মানে ঘোলাটে কম, আর হলো লাইটটা ঘোলাটে বেশি। কোনটা? এই উপরের ছবিতে? নিচে নিচে হ্যাঁ নিচে কোনটা আবার বলো? ডিপটা হলো তাহলে ঘোলাটে মোটামুটি কম, ডিপ গ্রিন যেটা কালার। হ্যাঁ আর একটু লাইট না, এখানে আসলে মানে এই যে ফ্লো হচ্ছে, ফ্লোতে কি কি ধরনের মেটেরিয়াল আছে বা ওয়াটারটা কি রকম, যেমন ধরো এটা কেন এই কালারের, কারণ এখানে বলা হচ্ছে কি যে গ্লেসিয়ারের কিছু ইরোশন পার্ট এই রিভার দিয়ে ফ্লো করতেছে। তাহলে গ্লেসিয়ার তো দেখতে এরকমই হয় নরমালি, লাইট ব্লু বা হোয়াইট কালারের। আর এই যেটা সাইড রিভার ব্রাঞ্চ হিসেবে রিভার আসতেছে এই রিভারের সাথে কানেক্ট হচ্ছে, ওই রিভারটা দেখতে একটু মনে হচ্ছে কি ডার্ক ব্লু বা একটু গ্রিনিশ টাইপের। এটা কিসে? কারণ এখানে সারফেস রান অফ আসতেছে, সারফেস রান অফ, যার কারণে পানি দিচ্ছে। এবং এটাকে যদি আমরা আরো জুম করে দেখি তাহলে দেখো যে কিছু অংশ থাকবে তোমার এই রিভার ব্যাংকের অংশ তোমার টারবিড ওয়াটার হিসেবে পাবো, মাঝখানের দিকে একটু ক্লিন পাবো। যদিও এই আমরা যখন জুম করে দেখবো তখন সেটাকে দেখে মনে হবে ডিফারেন্স আপনার সোর্সের উপর ডিপেন্ড করছে, কোন সোর্স থেকে পানিটা আসতেছে। মানে সোর্সের বলতে তুমি মোটামুটি করতে পারবা, ধরো মানে আইডিয়াটা করতে পারবা কালার দিয়ে, যখন তুমি সেটা
দেখতে মনে হচ্ছে লাইট ব্লু বা লাইট স্কাই বা হোয়াইট কালার মনে হচ্ছে, তাহলে এটা দেখতে কি রকম হইতে পারে? কিন্তু এটা কিন্তু আবার ঘোলাটে না। এটা কি ঘোলাটে মনে হয় পানিটা? না, যেহেতু তুষারপাতের পানি, তো বরফ গলা পানি, এটা তুষার যে আসতেছে ধরো আমি জানি না সেটা, তুমি এমনি মানে এক্স্যাক্টলি যে কালারটা আমি দেখতে পাচ্ছি এটা দেখে আসলে কি বোঝা যায় যে এটা কি ঘোলাটে পানি মনে হয়? না, কারণ এটা ঘোলাটে ঘোলাটে পানির কালার কিন্তু এরকম না, ডার্ক হবে। হ্যাঁ, তো এটা তার মানে আমি আসলে বুঝতেছি কি এটাতে না হয় কোনো কিছু গ্লেসিয়ার টাইপের কিছু, মানে এই ধরনের কোনো জিনিস কিন্তু করতেছে মনে হবে। এটা তোমাকে একটু ডার্ক কালার, সেটা ডার্ক ব্লু হইতে পারে বা ডার্ক গ্রিন হইতে পারে। যেমন ধরো এটাও কিন্তু একটা ডার্ক ব্লু, তাই না? এই পাশে একটা আছে, কিন্তু এই যে এই ধরনের ডার্কিশ কালার যেগুলা, এগুলাতে মনে হবে কি এখানে না হয় সারফেস রান অফ বেশি আছে, বাট দ্যাট মিন্স সারফেস ওয়াটার বেশি, অথবা তোমার সেডিমেন্ট বেশি বা কম, এরকম। আচ্ছা, বুঝা গেছে? সারফেস রান অফ মানে কি স্যার? সারফেস রান অফ বলতে কিভাবে বলি, তোমাদের আশেপাশে কি পুকুর আছে? পুকুর? জি স্যার। অনেকের আশেপাশে তো থাকার কথা পুকুর বা নদী। জি স্যার আছে। তো বর্ষাকালে কি দেখছো, যখন বৃষ্টি হয় তো চারপাশের সব পানি মানে ওয়াশ ডাউন হয়ে পুকুরে এসে পড়ে না? জি স্যার। খেয়াল করছো কিনা বর্ষাকালে? এক্স্যাক্টলি এখন জিনিসটা বুঝতে পারবা, এখনো তো বর্ষাকাল, যে যখন রেইনফল হয় তখন চারপাশের পানিগুলা তোমার ওয়াশ ডাউন হয়ে পুকুরে এসে পড়ে, তাই তো? তখন পুকুরের পানি একটু ঘোলাটে হয় না? জি স্যার হয়। পুকুরের পানিটা ঘোলাটে হয় কেন? এটা তো আগে তো পরিষ্কার ছিল, তাইলে ঘোলাটে হইলো কেন? ওই যেটা তোমার এই ওয়াশ সারফেস ওয়াটার বলিস, যেটা সারফেসের উপর পানিটা সাময়িক সময়ের জন্য, দ্যাট মিন্স রেইনের সময় হয় থাকে, রেইনফলের সময় যে পানিটা থাকে সেটাকে আমরা সারফেস ওয়াটার বলি। তাহলে তোমার এই যে সারফেস রান অফ, মানে রান অফ বলা হচ্ছে কেন? কারণ সেই সারফেস ওয়াটারটা কিন্তু মানে কোনো জায়গায় কি ফিক্স আছে? এটা কিন্তু ফ্লো করতেছে। যদি কোনো সারফেস ওয়াটার ফ্লো করে তখন সেটাকে আমরা সারফেস রান অফ বলি। বুঝা গেছে? জি স্যার। তাইলে দেখো যে এই বিভিন্ন সারফেস থেকে যে পানিটা রান অফ হয়ে আসতেছে ওই পানিটা নিশ্চয়ই ঘোলা, কারণ সে অনেকগুলা ডাস্ট পার্টিকেল বলো বা সেডিমেন্ট সহ সে কিন্তু ফ্লো করে আসতেছে, এসে কোথায় পড়তেছে? পুকুরে। তাহলে আলটিমেটলি আমার পুকুরের পানিও কি হয়ে যাবে? যেহেতু মানে ঘোলা পানি যেহেতু এসে পুকুরে পড়তেছে, তাহলে পুকুরের পানিও ঘোলা হয়ে যাবে। দ্যাট মিন্স সারফেস রান অফ এর মাধ্যমে সারফেসের অনেক ডাস্ট পার্টিকেল বা সেডিমেন্ট কোথায় এসে পড়ে? পুকুরে এসে পড়ে, যার কারণে পুকুরের পানিটা ঘোলাটে হয়ে যায়। বুঝা গেছে? জি স্যার। ওকে, এরপর আসি টেক্সচার। টেক্সচারটা বেসিক্যালি তোমার এই যে এখানে দুইটা টার্ম দিয়ে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, সেটা একটা হচ্ছে কোর্সনেস অর ফাইননেস। ফাইননেসটাকে আমরা স্মুথনেস দিয়ে রিপ্রেজেন্ট করি, কোর্সনেস অর ফাইননেস। দ্যাট মিন্স ধরো আমরা যদি সিম্পলি যদি বলি যে কোন একটা অবজেক্টের সারফেসটা মানে কতটুকু স্মুথ, আমরা যদি হাত দিয়ে একটু দেখি, যে কোনো একটা ছোট অবজেক্ট আমরা যদি উপরে হাত দিয়ে দেখার চেষ্টা করি, যে যদি একটু খসখসে মনে হয় সারফেসটা, তার মানে বোঝা যাবে কি টেক্সচারটা হচ্ছে, টেক্সচারে কি আছে? কোর্সনেস আছে, যার কারণে আমার হাত দিয়ে যখন সেটাকে ধরতেছি বা টাচ করতেছি তখন সেটা কি মনে হচ্ছে? যে এই খসখসে মনে হচ্ছে সারফেসটা। আবার ধরো কিছু সারফেস থাকবে কি একদম স্মুথ, যে মানে হাতের সাথে খুব একটা লাগতেছে না বা ফিল করতে পারতেছি না, দ্যাট মিন্স সারফেসটা খুব স্মুথ। তো এই ধরনের টেক্সচার দেখে, দ্যাট মিন্স সারফেসের কনফিগারেশন দেখে বোঝা যায় যে আসলে কোনটা হতে পারে। যেটাকে আমরা বলছি টেক্সচারটাকে আমরা বুঝবো কি দিয়ে? না হয় কোর্সনেস বা ফাইননেস। ফাইননেসকে আমরা স্মুথনেস দিয়ে রিপ্রেজেন্ট করি। caused by variability or uniformity of image, tone or color. That means তাহলে এখানে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা যে পিকচারটা পাচ্ছি, যে কোনো ফিচারের যে পিকচারটা পাচ্ছি, ওই ফিচারের যে কালারটা পাবো বা যে টোনটা পাচ্ছি বা কালারটা পাচ্ছি, ওই কালার যদি ইউনিফর্ম কালারের হয় তার মানে বুঝবো কি সারফেসটা হচ্ছে স্মুথ।
আর যদি কালারের মধ্যে যদি ভেরিয়েশন থাকে, এক জায়গাতে একটু ডিপ আর এক জায়গাতে একটু লাইট বা ডিফারেন্ট মাল্টি কালার থাকতে পারে, তখন সেক্ষেত্রে আমরা বুঝবো কি সারফেসের মধ্যে কোর্সনেসটা বেশি। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, ডায়াগ্রাম দেখে একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট ডায়াগ্রাম যেটা, এটা হচ্ছে মার্শি তুন্দ্রা উইথ মেনি স্মল পন্ডস। এই পন্ড বলতে আসলে এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছি আমরা, তো এখানে কালারটা কি তোমার কাছে মনে হয় যে ইউনিফর্ম কালার? কি মনে হয় দেখে? ডিফারেন্ট কালার, মানে ডিফারেন্ট কালার বলতে হয়তো বা মাল্টি কালার থাকতে পারে বা কালারের মধ্যে ইন্টেন্সিটি ডিফারেন্স থাকতে পারে, তাই না? জি স্যার। আর একটু দেখো তো কম্পারেটিভলি, মানে আমরা যদি এই ডায়াগ্রামের সাথে কম্পেয়ার করি, এই ডায়াগ্রামটা একটু খেয়াল করো তো, এটা এখানে কেমন কালারটা দেখে কি মনে হয়? সেকেন্ডটা স্যার বেটার আরো, মানে কালারটা মোটামুটি ইউনিফর্ম, মানে ফুললি হয়তো বা ইউনিফর্ম না, কিন্তু মোটামুটি ইউনিফর্ম। আচ্ছা, তাইলে এবং এই কালারটা ইউনিফর্ম হওয়াতে এখানে আমরা আরেকটা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছি। একটু খেয়াল করি আমরা, আমি ড্র করার চেষ্টা করি প্যাটার্ন গুলা। এই যে এরকম অনেকটা শাখা প্রশাখার মতো, তাই না? বুঝা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ, এগুলাকে বলা হয় ড্রেনেজ প্যাটার্ন। ড্রেনেজ প্যাটার্ন বলতে কি, ধরো যেমন ধরো আমাদের বাংলাদেশের যে নদীগুলা, আমরা যদি উপর থেকে ইমেজ নিয়ে দেখি, হ্যাঁ, তখন এই নদীগুলাকে মনে হবে জাস্ট এভাবে শাখা প্রশাখা বিস্তার করে আছে। আমি কি বুঝাইতে পারলাম? উপর থেকে যদি আমরা দেখি তখন মনে হবে যেহেতু নদীগুলার উইডথ খুব ছোট, অথবা ক্যানেল যদি থাকে লং ক্যানেল, যেহেতু উইডথ খুব ছোট থাকে, তো উপর থেকে দেখলে মনে হবে আসলে এভাবে কিছু প্যাটার্ন দেখতে পাবো আমরা। এগুলাকে আমরা ড্রেনেজ প্যাটার্ন বলি। স্পেসিফিক এই ড্রেনেজ প্যাটার্ন নামের একটা টপিকস আমরা এটা কোথায় পড়বা, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, এই ধরনের কোন একটা সাবজেক্টে পড়বা তোমরা এই ড্রেনেজ প্যাটার্ন নিয়ে। যে এই যে আমাদের আর্থ সারফেসের উপর যে প্যাটার্ন গুলা পাওয়া যায়, এগুলা কিন্তু একটা ফর্মুলেশন মেনটেন করে। এটা খুব মানে ফরচুনেটলি বা আনফরচুনেটলি এটা একটা প্যাটার্ন মেনটেন করে, যে প্যাটার্ন গুলা বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ভাবে প্যাটার্ন গুলা আইডেন্টিফাই করার চেষ্টা করছে বা বিভিন্ন ফর্মুলেশন দেওয়ার চেষ্টা করছে যে প্যাটার্ন গুলা কিভাবে হবে, কোন দিক দিয়ে হইতে পারে। তো এই ধরনের কিছু ড্রেনেজ প্যাটার্ন তোমরা পড়তে পারবা ডিটেইলস, তখন এই প্যাটার্ন গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবা আর কি, তখন সুবিধা হবে বুঝতে। তো এখান থেকে কালারটা ইউনিফর্ম থাকার কারণে ড্রেনেজ প্যাটার্নটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে কি মাঝখানের যে ইমেজ, এটা হচ্ছে বিয়ার রাউন্ডেড মাউন্টেন্স ব্লু সারাউন্ডেড বাই তুন্দ্রা এন্ড লেকস। এখানে কিছু লেক আছে, এই যে কালার দেখে আমরা বুঝতেছি, তাই না? লিমিটেড বাউন্ডারি, লেকের নরমালি বাউন্ডারি গুলো লিমিটেড হয়। তারপরে তোমার তুন্দ্রাটা কেমনে বুঝছি, সমতল ভূমি কেমনে বুঝছি বলো তো এবার? ওই যে স্যার মাঝখানে কিছু ইউনিফর্ম কালার ছিল। হ্যাঁ, আমি একটু কালার নিয়ে বলছিলাম, মনে আছে কিনা, যে একটু হোয়াইটিশ কালার বা একটু লাইট গ্রেইশ কালার, এরকম কিছু ফিচার এখানে দেখা যাচ্ছে না? দেখো আমরা কিন্তু মানে এই কালারের কিন্তু একটা কনসেপ্ট এখানে পাচ্ছি, যে কালারের ইউনিফর্মিটি দেখে বা কালারের ভেরিয়েশন দেখে বুঝতে পারতেছে আসলে কোনটা কি, তাই না? আবার এখানে দেখো কিছু কিন্তু তোমার এখানেও কিছু প্যাটার্ন দেখা যাচ্ছে না? এই যে একটু খেয়াল করি আমরা, এই যে ড্রেনেজ প্যাটার্ন দেখা যাচ্ছে না? ড্রেনেজ প্যাটার্ন কিছু ওই যে আমরা এর আগে দেখাইছিলাম, এটা হচ্ছে মাউন্টেনের রিচ আর এটা হচ্ছে তোমার সাইড পোর্শন, বুঝা যাচ্ছে? এবং এখানেও দেখো এখানে কিছু রেড পোর্শন আছে, দ্যাট মিন্স ডেসিডুয়াস। তোমার কিছু ব্ল্যাকিশ পোর্শন আছে, যে ব্ল্যাকিশ এগুলো হচ্ছে তোমার কোনিফেরাস, এই আর কি। এবার আসি আমরা প্যাটার্ন দেখে। প্যাটার্নটা বেসিক্যালি আমরা একটু আগে ডিসকাস করেছিলাম একটু, সেটা আমরা বেসিক্যালি ড্রেনেজ প্যাটার্নের ক্ষেত্রে কাজে লাগাই। এটা এই ড্রেনেজ প্যাটার্নটা ক্লিয়ারলি বুঝতে গেলে সুবিধা হয় হচ্ছে যদি কালারটা ইউনিফর্ম থাকে আর কি। এখানে কিন্তু কালারটা অলমোস্ট ইউনিফর্ম। ইউনিফর্মটা কেন বলতেছি আমি, কারণ ড্রেনেজ প্যাটার্নটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে।
প্যাটার্ন হচ্ছে কি ওভারঅল স্পেশাল ফর্মস অফ রিলেটেড ফিচার্স। ড্রেনেজ প্যাটার্ন ক্যান হেল্প জিওলজিস্ট ডিটারমাইন বেডরক টাইপ। তো এই প্যাটার্ন দিয়ে আমরা বেসিক্যালি ড্রেনেজ প্যাটার্নটাকে হাইলাইট করি আর কি। এটা বেসিক্যালি জিওলজিস্টের জন্য সবচেয়ে বেশি কাজে লাগে, যে ড্রেনেজ প্যাটার্নটা আইডেন্টিফাই করার জন্য তারা এই প্যাটার্নকে রিকগনিশন এলিমেন্ট হিসেবে ইউজ করে। যেমন ধরো এই প্যাটার্নটার স্পেসিফিক নাম হচ্ছে ডেনড্রিটিক প্যাটার্ন। এটাও তোমরা ওই ড্রেনেজ প্যাটার্ন যখন পড়বা তখন অনেকগুলা ড্রেনেজ প্যাটার্নের ক্লাসিফিকেশন দেখবা, তার মধ্যে একটা ক্লাসিফিকেশন হচ্ছে তোমার ডেনড্রিটিক প্যাটার্ন। এটা নরমালি সেডিমেন্টারি বেডরকের ক্ষেত্রে হয়, যে রকটা তোমার সেডিমেন্টের মাধ্যমে ফর্ম করছে, সেডিমেন্ট জমা হওয়ার মাধ্যমে যে রকটা ফর্ম করে আর কি। এরপর আসছে সাইট। এটা খুব ইম্পর্টেন্ট। সাইটটা বলা হচ্ছে কি সাইট মিন্স রিলেশনশিপ অফ এ ফিচার টু ইটস এনভায়রনমেন্ট। আবার বলি, সাইটটা হচ্ছে কি রিলেশনশিপ অফ এ ফিচার টু ইটস এনভায়রনমেন্ট। দ্যাট মিন্স আমরা একটা ফিচারকে আইডেন্টিফাই করতে পারবো তার সারাউন্ডিংস এনভায়রনমেন্টের উপর বেস করে, যেটাকে এখানে সাইট বলা হয়। ডিফারেন্সেস ইন ভিজিটেশন বেসড অন লোকেশন, এবং লোকেশনের উপর বেস করে আমরা ভিজিটেশন এরিয়াটাকেও ডিফাইন করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন ধরো এখানে এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে কি ইন ইন্টেরিয়র আলাস্কা ব্ল্যাক স্প্রুস ডমিনেন্ট। স্প্রুস মিন্স তোমার কোনিফেরাস, ডমিনেন্ট অন দা নর্থ সাইড অফ হিলস। নর্থ সাইড মিন্স এই পোরশনে, এই পোরশনে দেখো যে একটু ব্ল্যাক পার্ট দেখা যাচ্ছে না, ব্ল্যাকিশ, বুঝা যাচ্ছে কিনা? জি স্যার। নর্থ ডিরেকশনে আমরা একটু ব্ল্যাকিশ দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স এগুলো হচ্ছে সব স্প্রুস বা কোনিফেরাস ট্রি। আর এদিকে একটু রেড না, এই পোরশনটা একটু রেড না? জি স্যার। তাহলে এটা হচ্ছে তোমার ওই ডেসিডুয়াস। তাইলে দেখো মানে একটা হচ্ছে তোমার কালার দিয়ে বোঝা যাচ্ছে, আর একটা হচ্ছে সারাউন্ডিংস এনভায়রনমেন্ট। ধরো এই টোটালটা হচ্ছে রেড, তাহলে আশেপাশে যেটা রেড না, তাহলে সেটা না হয় মনে হবে ভেজিটেশন আছে বা নাই। এখন ভেজিটেশন আছে বা নাই সেটা কিভাবে বুঝবো? তাও আবার কালার দেখে। এটা তো আমরা ডিফাইন করলাম যে এটা রেড। এই টোটাল এনভায়রনমেন্টটা হচ্ছে তোমার ডেসিডুয়াস ট্রি। তাহলে পাশের এনভায়রনমেন্টটা কালার দেখি আমরা বুঝতে পারবো এটা রেসপেক্টে যে এটা রেড, যেহেতু রেড না, তাহলে এটা নিশ্চয়ই অন্য কোনো কালার। তো যদি ব্ল্যাকিশ হয় তাহলে সেটা হচ্ছে এই কোনিফেরাস। সো হ্যাঁ কোনিফেরাস। অথবা যদি আমরা হোয়াইট বা লাইট গ্রে কালার দেখতাম তাহলে বলতাম যে এখানে কোনো ভেজিটেশন নাই। দ্যাট মিন্স পাশের এনভায়রনমেন্টের উপর বেস করে আমরা একটা আইডিয়া পাইতে পারি আর কি। vegetation is often has different characteristics by rivers than away from them. এটার একটা এক্সাম্পল হচ্ছে উপরে, যেমন ধরো এই যে যদিও বা মিন্ডারিং রিভারটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এই মিন্ডারিং রিভারের ভিতরে দেখো কিছু ইন্টেরিয়র সাইড কিছু এক্সটেরিয়র সাইডে আমরা কিছু রেড পোরশন দেখতে পাচ্ছি, তাই না? এই পুরোটা হচ্ছে তোমার ওই ডেসিডুয়াস ট্রি। বোঝা যাচ্ছে? তার মানে এই মিন্ডারিং রিভারকে আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করার মাধ্যমে তার আশেপাশের ফিচারগুলো কি রকম সেটা আমরা আইডিয়া পাচ্ছি। যদিও বা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখলাম এখানে মানে কালারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? জি স্যার। মানে কালারটা কিন্তু মানে সবগুলো রিকগনিশন এলিমেন্টে কালারটা কিন্তু তোমার প্রাইমারি বা সেকেন্ডারি এলিমেন্ট হিসেবে কিন্তু আসতেছে বারবার। এবার আসে অ্যাসোসিয়েশন। আইডেন্টিফাইং ওয়ান ফিচার ক্যান হেল্প আইডেন্টিফাই অ্যানাদার কোরিলেশন। দ্যাট মিন্স তুমি যদি একটা ফিচার যদি আইডেন্টিফাই করতে পারো, এটার উপর বেস করে তুমি তার আশেপাশের অন্যান্য ফিচার কি করতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা। এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন। দ্যাট মিন্স কোরিলেট করা আর কি, একটার সাথে আরেকটা কোরিলেট করা। যেমন ধরো এখানে বলা হচ্ছে কি দ্য হোয়াইট ক্লাউড, দ্যাট মিন্স এই পোরশনটা, দ্য হোয়াইট ক্লাউড এন্ড ব্ল্যাক শ্যাডো হ্যাভ দ্য সেম শেপ। শেপটা অলমোস্ট কাছাকাছি না? দেখো তো এই যে এটাতে উপরের দিকে একটা আছে, এখানে উপরের দিকে একটু ব্ল্যাক, এখানে নিচের দিকে একটা এরিয়া জুড়ে হোয়াইট, এখানেও নিচের দিকে একটা এরিয়া জুড়ে হোয়াইট। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? তাহলে এই হোয়াইট ক্লাউডটা তোমার উপরে আছে এবং এই ব্ল্যাকটা হচ্ছে আসলে এই হোয়াইট ক্লাউডের শ্যাডো। যেহেতু সেম শেপ, প্যাটার্নটা সেম, তাহলে দেখো তুমি যদি একটা অবজেক্ট যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে আমি হোয়াইট ক্লাউডটা আইডেন্টিফাই করতে পারবো,
যখনই দেখলাম যে এই হোয়াইট ক্লাউডের মতো সেম ফিচারটা আমরা এই ব্ল্যাক শ্যাডোটা পাচ্ছি, মানে ব্ল্যাক কালারের অবজেক্ট বা কিছু একটা পাচ্ছি, যেহেতু সেম শেপের, তার মানে আমরা বলতে পারি কি এটা হচ্ছে আসলে ওই হোয়াইট ক্লাউডের একটা শ্যাডো, সে কারণে আমরা ব্ল্যাক হিসেবে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? জি স্যার। আর একটা এখানে বলা হচ্ছে কি দা লং স্ট্রেট ইয়ার স্ট্রিপ নিয়ার দ্য টপ অফ দ্য ইমেজ, দ্যাট মিন্স এটা indicates that there might be a village or settlement nearby। তাহলে এরকম স্ট্রেট পোরশন দেখে আমরা যেটা বুঝতে পারবো যে ধরো আশেপাশে, এদিকের আশেপাশে তোমার ভেজিটেশন আছে, মাঝখানে কিন্তু একটা স্ট্রেট পাথ দিয়ে আসলে এখানে যেটা মিন করতেছে এটা হচ্ছে কি এই এরিয়া জুড়ে এখানে কোন একটা ভিলেজ থাকতে পারে, এবং ঠিক এখানেও মানে একটা ন্যারো এরিয়া জুড়ে, কারণ এটাকে দেখতে লেকও মনে হচ্ছে না, রিভারও মনে হচ্ছে না। হ্যাঁ, তারপরে তোমার যেহেতু কোনো প্যাটার্ন পাচ্ছি না, আমরা যেটা মাউন্টেনের ক্ষেত্রে বলতে পারতাম, এখানে কিন্তু মাউন্টেনও নাই, দ্যাট মিন্স এটা তাহলে ফ্ল্যাট কোনো কিছু, এবং দ্যাট মিন্স এখানে কোনো একটা ভিলেজ থাকতে পারে। এটা জাস্ট একটা আইডিয়া করতে পারি আমরা। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে শ্যাডোস কাস্ট বাই সাম ফিচার্স ক্যান এইড ইন দেয়ার আইডেন্টিফিকেশন। Some tree types, storage tanks, bridges can be identified in this way. তাহলে বলা হচ্ছে কি যেমন ধরো এই আমরা এখানে ব্রিজ নিয়ে আমরা এক্সাম্পলটা খুব ইজিলি দিতে পারবো। ধরো আমরা যদি একটা ব্রিজ কনসিডার করি, ব্রিজটা তো উপর থেকে মোটামুটি বোঝা যাবে, তাই না? যাবে কিনা, যেহেতু এটা একটা স্ল্যান্ডার স্ট্রাকচার এবং লং স্ট্রাকচার, তাহলে উপর থেকে দেখলে ব্রিজটা বোঝা যাবে। এখন ধরো তার এই ব্রিজের কোনো শ্যাডো যদি আমরা পাশে দেখতে পাই, তো শ্যাডোটা আসলে কার শ্যাডো এটা কিভাবে বুঝবো আমরা? হ্যালো, ব্রিজের আশেপাশে যদি কোনো শ্যাডো দেখি, তাহলে শ্যাডোটার প্যাটার্ন দেখে বা সাইজ দেখে আমরা বুঝতে পারবো এটা কার শ্যাডো। তখন কি কনফিউজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে যে এটা অন্য কোনো অবজেক্ট কিনা? আবার যদি জিনিসটা আমি উল্টাভাবে বলি, ধরো তুমি শ্যাডোটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারলা, কিন্তু তুমি ধরো ব্রিজটা বুঝতে পারতেছো না। ধরো এরকম হইতে পারে যে আশেপাশে ধরো অনেকগুলো অবজেক্ট আছে, ওই অবজেক্ট গুলোর সিমিলারিটির কারণে ব্রিজটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু যখন শ্যাডোটা দেখবা অনেক সময় দেখা যায় কি শ্যাডো দেখে বোঝা যায় এই শ্যাডোটা আসলে কার। এখানে বেসিক্যালি এই অ্যাপ্রোচটা এখানে ইউজ করা হচ্ছে, যে শ্যাডোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অবজেক্টটা আসলে কি। যেমন ধরো এখানে আরেকটা এক্সাম্পল, এখান থেকে আগে শেষ করি। স্টোরেজ ট্যাঙ্ক, আমরা বুঝতে পারবো এই শ্যাডোটা আসলে কার। এখানে আরেকটা এক্সাম্পল বলা হচ্ছে the mountain ridge on the right side of this image is accentuated by shadow। তাহলে দেখো এখানে একটা রেড পোরশন দেখতে পাচ্ছি, আবার হচ্ছে কিছু ব্ল্যাক পোরশন, এখানে কিছু আমরা ব্ল্যাক পোরশন দেখতে পাচ্ছি। এখানে আসলে বোঝাচ্ছে যে এটা হচ্ছে হিলের বা মাউন্টেনের রিচ পোরশন, দ্যাট মিন্স ক্রেস্ট পোরশন আর কি, এটা এবং এটা এই সাইডটা ক্রেস্ট পোরশন। তো এগুলা হচ্ছে সব সাইড পোরশন, ব্ল্যাক যেগুলো দেখতে পাচ্ছি সাইড পোরশন বলতে কি হয়তো বা কোনো কারণে এখানে লাইটটা পড়ে নাই, বা এই মাউন্টেনটা যদি এরকম থাকে শেপটা, আমরা যদি প্রোফাইল দেখি মাউন্টেনটা যদি অনেকটা এরকম হয়, এটা হচ্ছে আমার রিচ পোরশন। তা মাউন্টেনটা যদি কোনো কারণে দেখতে এরকম হয়, তাহলে এই পাশে একটু অন্ধকার থাকবে না, এই পাশটা তাহলে আমরা কিন্তু আইডিয়া করতে পারবো কি এটা আসলে কোন একটা মানে মেইন কনসার্ন হচ্ছে কি শ্যাডোটা দেখেই যাতে আমরা বুঝতে পারি যে তার সারাউন্ডিংস অবজেক্টটা কি রকম। বুঝাইতে পারলাম? জি স্যার। তো এই হচ্ছে মোটামুটি রিকগনিশন এলিমেন্টস। তো আমরা টোটাল 8টা মনে হয় এলিমেন্ট দেখলাম। এই হচ্ছে মোটামুটি সিগনিফিকেন্ট যে এলিমেন্টস গুলো, এছাড়াও আরো অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলো হয়তো সেকেন্ডারি এলিমেন্ট হিসেবে ইউজ করা হয়। তো এর মধ্যে কারো কোনো কোয়েরি আছে কিনা? স্যার কালারস এর উপর কি কোনো একটা লিস্ট দেওয়া যায়? জি স্যার, আমি এটাই বলতে চাচ্ছি, কালারস এর উপর একটা লিস্ট। হ্যাঁ দেওয়া যায়, মানে এটা
কি জন্য বলতো মানে কোন কালার দিয়ে কোন অবজেক্ট মিন করে এটা নাকি হ্যাঁ ধরেন কোনটাতে ভেজিটেশনস গুলো বুঝবো কোনটাতে রিভার এরিয়া আছে আচ্ছা ঠিক আছে এটা দেওয়া যাবে সমস্যা নাই দেওয়া যাবে আর কোন কিছু আরেক বলতে লাইট মানে ব্ল্যাক বলতে এটা সম্পর্কে আরেকবার একটু বলেন তো রেড বলতে স্যার কি বুঝবো মানে বুঝে না এখানে শ্যাডোর ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে স্যার রেড কালার বলতে আমরা কি দিব কি ধরব আচ্ছা যেমন ধরো এখানে কিন্তু আমরা রেড বলতে বুঝতেছি এটা একটা মাউন্টেন রিচ এখানে মাউন্টেন রিচ বলতে আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে কালার ছাড়াও ওই যে আমরা প্যাটার্নটা একটু খেয়াল করব আমরা মাউন্টেন বলার আগে ওখানে কোনো প্যাটার্ন আছে কিনা প্যাটার্ন বলতে এখানে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো প্যাটার্ন দেখতে পাচ্ছি দেখো তুমি যদি খেয়াল করলে দেখতে পাবা এই যে এখানে কিছু সরি এই যে এখানে কিন্তু অনেকগুলো প্যাটার্ন আছে তারপরে দেখিয়ে কিছু প্যাটার্ন আছে প্যাটার্ন গুলা যে একদম মানে রেগুলারলি থাকবে তা না তারপর এখানে কিছু কিন্তু প্যাটার্ন আছে তো এরকম দুই পাশে প্যাটার্ন থাকা মানে কি মাঝখানের পোরশনটা একটু উঁচু এটা কি বোঝা যাচ্ছে দুই পাশে প্যাটার্ন থাকা মানে কি মাঝখানেরটা হচ্ছে উঁচু অংশ এই কারণে সাইড গুলাতে আমরা প্যাটার্ন গুলো দেখতে পাবো তারপর হচ্ছে যেমন ধরো এদিকের ক্ষেত্রেও এখানে তোমার এই প্যাটার্ন গুলো দেখা যাচ্ছে এই যে প্যাটার্ন 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 ঠিক এখানেও আমরা কিছু কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছি তো এই প্যাটার্ন গুলো কি বোঝা যাচ্ছে কি এই অংশটা হচ্ছে তোমার একটু মানে এলিভেটেড পোরশন আর কি দ্যাট মিন্স মাউন্টেনের ক্ষেত্রে যেটা হয় তো এই প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারি আরেকটা হচ্ছে কালার দেখে যদিও বা এখানে কালারটা সিগনিফিকেন্ট না এখানে আমরা আসলে শ্যাডো বলতেছি যে ব্ল্যাকটা হচ্ছে তোমার শ্যাডো ব্ল্যাক যে পোরশন গুলো দেখতে পাচ্ছি আর বেসিক্যালি রেড এবং ব্ল্যাক কালার দিয়ে আমরা ওই কোনিফেরাস এবং ডেসিডুয়াস ভেজিটেশনের মধ্যে ডিফারেন্সিয়েশনটা করতে পারি ডেসিডুয়াস গুলো নরমালি একটু রেডিশ কালার হয় আর কোনিফেরাস গুলো একটু ব্ল্যাকিশ কালার হয় বুঝা গেছে আচ্ছা ডিসিডুয়াস মানে কি এখানে ঘাস আছে শুধু না ওটা স্যার গাছপালা বন তাহলে স্যার ডেসিডুয়াস আর কোনিফেরাস কোনিফেরাসটা হচ্ছে কি ওই ধরনের ট্রি গুলাতে তোমার এগুলা বিশেষ করে মানে লার্জেস্ট যে ফরেস্ট গুলা সেক্ষেত্রে বলা হয় আর কি কোনিফেরাস হচ্ছে তোমার অনেকটা কোনিক্যাল শেপের কিছু ফ্রুটস ধরে ওখানে এই কারণে বায়োলজি পড়ছিলাম বায়োলজি তো অবশ্যই পড়ছো এগুলা বাংলা পড়ছো ইংলিশ টাইপেল আর কি বাংলা ইংলিশ টাইপ হইতো না এখন কারো কিছু জানার আছে আর্কিটেকচারের কোশ্চেন কি ধরনের হতে পারে এই যে তোমার এয়ার ফটো ইন্টারপ্রেট করার জন্য কি কি এলিমেন্ট ইউজ করা হয় বা এলিমেন্টগুলো ইউজ করে তুমি কিভাবে বুঝতে পারবা এরকম জানতে চাওয়া হয় আর কি বেসিক্যালি রিকগনিশন এলিমেন্ট কয়টা এগুলো কিভাবে কাজ করে এক্সামে তো এই ছবি টবি আঁকা পসিবল না আরে ভাই তোমার ছবি আঁকতে বলছে কেউ তাইলে তোমাকে কি আমি বলবো যে মানে রাইট ডাউন দা রিকগনিশন এলিমেন্টস উইথ ফিগারস তাও স্যার মানে ওই এক্সপ্লেইন করতে গেলে তো ছবি থাকলে ভালো হয় আরে ভাই দরকার নেই ফিগার দরকার না তুমি এমনি লিখলে কি আমি বুঝতে পারবো না নাকি জি স্যার এটা তো ঠিক আছে তাইলে এই পর্যন্তই থাক তাইলে আমরা শনিবার তোমরা 10:30 থেকে রেডি থাকবা ক্লাস টেস্টের জন্য আমি 10:30 থেকে 11টার মধ্যে জানাই দিব কোন এক্স্যাক্টলি কোন টাইমে আর 11টা থেকে হচ্ছে প্রবলেম ক্লাস ঠিক আছে ওকে ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওকে স্যার